ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আইডুলার্ন। আজকে তোমাদের সামনে নিয়ে চলে এসেছি আরও কিছু সহজ এবং মডারেট প্রশ্ন, ঠিক আছে, পরিমাপ এবং মূল্যায়ন সংক্রান্ত। তো চলো দেরি না করে ভিডিওটি শুরু করি এবং প্রশ্নগুলো সলভ করি। তো অবশ্যই তোমাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার করে দেবে অবশ্যই, ঠিক আছে। তো চলো আজকের প্রথম প্রশ্ন। প্রথম প্রশ্ন, পরিমাপ বা মেজারমেন্ট বলতে মূলত কী বোঝায়? পরিমাপ বা মেজারমেন্ট বলতে একটি গুণগত বর্ণনা, না শুধু সংখ্যায় প্রকাশযোগ্য পরিমাণ, একটি প্রক্রিয়ার বিচার, না শিক্ষার্থীদের আচরণগত পরিবর্তন? তোমরা অবশ্যই যারা পারছো তারা আমার উত্তরটা বলার আগেই তোমরা কমেন্টে জানাবে, ঠিক আছে। পরিমাপ বা মেজারমেন্ট বলতে মূলত কী বোঝায়? বেশ কয়েকটা দিন একটু সহজ প্রশ্ন নিয়ে আসলেও কিছুদিন পর, ঠিক আছে, মডারেট এবং জটিল প্রশ্ন কিন্তু নিয়ে আসা হবে। তো চলো বলো, এটা পরিমাপ বলতে মূলত কী বোঝায়? পরিমাপ শুধুমাত্র কি সংখ্যায় প্রকাশযোগ্য পরিমাণ, সংখ্যায় প্রকাশযোগ্য পরিমাণ, ঠিক আছে। মূল্যায়ন বলতে কি বোঝায়, ইভ্যালুয়েশন বলতে কি বোঝায়? শুধুমাত্র পরীক্ষা নেওয়া, শুধুমাত্র নম্বর দেওয়া, না তথ্য সংগ্রহ করে মূল্য বিচার করা ও সিদ্ধান্ত গ্রহণ করা, না শুধুমাত্র শিক্ষার্থীর দুর্বলতা চিহ্নিত করা? তাহলে মূল্যায়ন শুধুমাত্র তো পরীক্ষা নেওয়া হবে না, নম্বর দেওয়া হবে না, দুর্বলতা চিহ্নিত করা হবে না, তাই তো? সঠিক উত্তর কী হয়ে যাবে? তথ্য সংগ্রহ করে মূল্য বিচার করা ও তারপর সিদ্ধান্ত গ্রহণ করা। কোনটি পরিমাপের চেয়ে বেশি ব্যাপক? শুধুমাত্র সংখ্যায়ন, শুধুমাত্র তুলনা, না মূল্যায়ন? ঠিক আছে, কোনটি পরিমাপের চেয়ে বেশি ব্যাপক? সঠিক উত্তর হবে মূল্যায়ন। আরেকটা অপশন পরের পেজে আছে, যাই হোক। তো তিনটে অপশনের মধ্যে কি হবে? পরিমাপের থেকে বেশি ব্যাপক হচ্ছে মূল্যায়ন, মনে রাখবে, ঠিক আছে। দেখো আরেকটি সহজ প্রশ্ন, একটি স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপা কিসের উদাহরণ? একটা স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপবো, ওটা কিসের উদাহরণ? মূল্যায়ন, পরিমাপ, গুণগত বিশ্লেষণ, না সিদ্ধান্ত গ্রহণ? একটি স্কেল দিয়ে দৈর্ঘ্য মাপা কিসের উদাহরণ? পরিমাপের উদাহরণ, পরিমাপ, ঠিক আছে। কারণ শুধুমাত্র দৈর্ঘ্য মাপছে, কী করছে আমরা? সংখ্যা প্রকাশ করছি নাম্বারটা, যে কত দৈর্ঘ্য, কত সেমি বা, হ্যাঁ, তাই তো। তো সেটা পরিমাপ। শ্রেণীকক্ষে একজন শিক্ষকের পাঠদান পদ্ধতির কার্যকারিতা বিচার করা কিসের উদাহরণ? শ্রেণীকক্ষে একজন শিক্ষক পাঠদান পদ্ধতির সময় তার যে কার্যকারিতা বিচার করা হয়, এটি কিসের উদাহরণ? পরিমাপ, মূল্যায়ন, সংখ্যায়ন, না তালিকাভুক্তিকরণ? শ্রেণীকক্ষে একজন শিক্ষক যখন পাঠদান করবে, সেই পদ্ধতির যে কার্যকারিতা বিচার করা হবে সেটি হচ্ছে মূল্যায়ন। কারণ এখানে কোনো নাম্বার বা সংখ্যা প্রদান করা হচ্ছে না, কার্যকারিতা বিচার করা হচ্ছে, তো সেক্ষেত্রে মূল্যায়ন। পরিমাপ না, পরিমাপ শুধুমাত্র সংখ্যা দ্বারা প্রকাশ করা যায়, ঠিক আছে। তো এখানে মূল্যায়ন হবে সঠিক উত্তর। দেখো প্রশ্ন, দেখো কোনটি পরিমাণগত তথ্যের ওপর বেশি জোর দেয়? কোনটি, আমি অপশন দেখাচ্ছি, কোনটি পরিমাণগত তথ্যের ওপর বেশি জোর দেয়? প্রশ্ন দেখে নিয়েছো, এই চারটে অপশনের মধ্যে কোনটি হবে এবার বলবে। দেখো তাহলে এই চারটি অপশনের মধ্যে কোনটি পরিমাণগত তথ্যের ওপর বেশি জোর দেয়? মূল্যায়ন, পরিমাপ, গুণগত গবেষণা, না মূল্যবোধ বিশ্লেষণ? বলেছে পরিমাপের ওপর, যেহেতু বলেছে মেজারমেন্টের ওপর, তাহলে এখানে পরিমাপ হবে সঠিক উত্তর, ঠিক আছে। খুবই সহজ প্রশ্নগুলো, সহজ হলেও মেন কথা হচ্ছে পরীক্ষা হুবহু কমন না পেলেও অনেক সময় কি হয়, সহজ প্রশ্ন ঘুরিয়ে ঘুরিয়ে যখন দেয়, কোনো বিবৃতি থেকে দিল, বিবৃতি বা এটা কারণ কি, ঠিক আছে, যেমন থাকে কি না অপশন এ সঠিক, বি ভুল, তো অনেক সময় ঘুরিয়ে পেঁচিয়ে দেয়। তো এই সহজগুলোও জানা দরকার, ঠিক আছে। তো পরবর্তীতে জটিলতে নিয়ে আসবই, তো আজকে একটু সহজই বলো। দেখো কোনটি ফলাফলের ওপর ভিত্তি করে একটি মান বা মূল্য নির্ধারণ করে? কোনটি ফলাফলের ওপর? ফলাফল যেহেতু বলেছে তাহলে কি হবে সঠিক উত্তর? পরিমাপ, গবেষণা, মূল্যায়ন, পরীক্ষণ? ফলাফল যেহেতু বলেছে তাই হবে মূল্যায়ন, ঠিক আছে। শিক্ষাক্ষেত্রে মূল্যায়ন একটি ড্যাশ প্রক্রিয়া। শিক্ষাক্ষেত্রে মূল্যায়ন একটি কী প্রক্রিয়া? সমাপ্তি, ধারাবাহিক, বিচ্ছিন্ন, না আকস্মিক? শিক্ষাক্ষেত্রে মূল্যায়ন একটি ধারাবাহিক প্রক্রিয়া। দেখো মূল্যায়ন ও পরিমাপের মধ্যে সম্পর্ক কেমন? পরিমাপ ও মূল্যায়নের মধ্যে সম্পর্ক কেমন? পরিমাপ মূল্যায়ন থেকে সম্পূর্ণ আলাদা? হবে না। মূল্যায়ন পরিমাপের একটি অংশ? দ্বারা অপশনগুলো পরেরটা দেখে নিচ্ছি। পরিমাপ মূল্যায়নের একটি অংশ, না এদের মধ্যে কোনো সম্পর্ক নেই? এটা হবে না। এবার দেখো মূল্যায়ন পরিমাপের একটি অংশ, না পরিমাপ মূল্যায়নের একটি অংশ? সেটা এই দুটোর মধ্যে কি হবে? এখানে ভাবতে হবে। দেখো মূল্যায়ন পরিমাপের একটি অংশ না, পরিমাপ মূল্যায়নের একটি অংশ, ঠিক আছে। কারণ মূল্যায়নটা বৃহত্তর, পরিমাপ কিন্তু তার থেকে কম, তাহলে পরিমাপ হচ্ছে মূল্যায়নের একটি অংশ।
একটি শিশুর, ঠিক আছে, উচ্চতা, ওজন ইত্যাদি নির্ণয় করা কিসের উদাহরণ? উচ্চতা, ওজন। তাহলে এটা কী দ্বারা হবে? সংখ্যা দ্বারা। তাহলে কী হবে? মূল্যায়ন, গুণগত বিচার, পরিমাপ না সিদ্ধান্ত গ্রহণ? একটি শিশুর উচ্চতা ও ওজন, তাহলে কি হবে এখানে? পরিমাপ। কারণ কি? কারণ এখানে ওজন আর উচ্চতা কি সংখ্যায় প্রকাশ করা হবে। তো সঠিক উত্তর গ নম্বর, ঠিক আছে। শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের প্রধান প্রয়োজনীয়তা কী? শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের প্রধান প্রয়োজনীয়তা কী? শুধুমাত্র শিক্ষার্থীদের পাশ ফেল নির্ধারণ, না পাঠ্যক্রমের কার্যকারিতা যাচাই, শিক্ষণ পদ্ধতির উন্নতি এবং শিক্ষার্থীদের অগ্রগতি পর্যবেক্ষণ, না শুধুমাত্র শিক্ষকদের দক্ষতা বিচার? শিক্ষাক্ষেত্রে মূল্যায়নের প্রধান প্রয়োজনীয়তা হচ্ছে পাঠ্যক্রমে কার্যকারিতা যাচাই, শিক্ষণ পদ্ধতির উন্নতি এবং শিক্ষার্থীদের অগ্রগতি পর্যবেক্ষণ, ঠিক আছে। অপশান খ নম্বর। মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের কোন বিষয়টি বোঝা যায়? শুধুমাত্র তাদের মেধা, তাদের শেখার দুর্বলতা ও শক্তি, শুধুমাত্র তাদের আর্থিক অবস্থা, শুধুমাত্র তাদের সামাজিক অবস্থান? মূল্যায়নের মাধ্যমে শিক্ষার্থীদের কোন বিষয়টি বোঝা যায়? তাদের শেখার দুর্বলতা ও শক্তি, তাদের শেখার দুর্বলতা ও শক্তি, ঠিক আছে। ফরম্যাটিভ ইভ্যালুয়েশন, যাকে গঠনমূলক মূল্যায়ন বলা যায়, তাই তো। তো এর মূল উদ্দেশ্য কি? শিক্ষাবর্ষের শেষে ফল ঘোষণা, পাঠদান চলাকালীন শিক্ষার্থীদের অগ্রগতি ও দুর্বলতা চিহ্নিত করে ফিডব্যাক দেওয়া বা শিক্ষার্থীদের শ্রেণীভুক্ত করা, না শিক্ষককে পদোন্নতি দেওয়া, ঠিক আছে। তো ফরম্যাটিভ ইভ্যালুয়েশন মানেই মনে রাখবে যে পাঠদান চলাকালীন, ঠিক আছে, চলাকালীন শিক্ষার্থীদের অগ্রগতি ও দুর্বলতা চিহ্নিত করে তাদের ফিডব্যাক দেওয়া, ঠিক আছে। তাহলে অপশান খ নম্বর ঠিক হবে। সামেটিভ ইভ্যালুয়েশন বা অন্তিম মূল্যায়ন বলতে পারি, বা সমষ্টি মূলক মূল্যায়ন বলা যেতে পারে, ঠিক আছে। এর মূল উদ্দেশ্য কি? পাঠদান চলাকালীন, না পাঠ্যক্রমের শেষে সামগ্রিক ফল বিচার, শিক্ষার্থীদের প্রেরণা বৃদ্ধি, না শিক্ষকের দক্ষতা যাচাই করা? সামেটিভ ইভ্যালুয়েশন বা সমষ্টিমূলক বা অন্তিম মূল্যায়নের মূল উদ্দেশ্য কি? মূল উদ্দেশ্য হচ্ছে পাঠ্যক্রমের শেষে সামগ্রিক ফল বিচার করা, পাঠ্যক্রমের শেষে, ঠিক আছে। মূল্যায়নের পরিধি কোনটি অন্তর্ভুক্ত করে না বলেছে? করে না, ঠিক আছে। শিক্ষার্থীর জ্ঞানীয় বিকাশ, শিক্ষার্থীর আবেগিক বিকাশ, শিক্ষার্থীর সামাজিক না জাতিগত? অবশ্যই জ্ঞানের বিকাশ হয়, আবেগের বিকাশ ঘটে, সামাজিক বিকাশ ঘটে। যেটা ঘটে না, যেটা অন্তর্ভুক্ত নয় পরিধির মধ্যে, সেটা হচ্ছে শিক্ষার্থীর জাতিগত পরিচয়, কিন্তু মূল্যায়নের পরিধির মধ্যে নেই, এটা হয় না, ঠিক আছে। নেক্সট, শিক্ষকের জন্য মূল্যায়নের কি প্রয়োজন? শুধুমাত্র প্রশাসনিক কাজের ক্ষেত্রে, না পাঠদান পদ্ধতি উন্নত করা ও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করা, না শুধুমাত্র নম্বর দেওয়া, না শিক্ষার্থীদের শাস্তি দেওয়া? কী ক্ষেত্রে, কোন দিকে প্রয়োজন? পাঠদান পদ্ধতি উন্নত করা ও প্রতিকারমূলক ব্যবস্থা গ্রহণ করার জন্য শিক্ষকের কিন্তু মূল্যায়নের প্রয়োজন রয়েছে। মূল্যায়নের মাধ্যমে কোন ধরনের ফিডব্যাক গ্রহণ করা হয় সহজে? ব্যক্তিগত সিদ্ধান্ত বা শিক্ষাগত সিদ্ধান্ত, রাজনৈতিক না আর্থিক? কি হবে? মূল্যায়নের মাধ্যমে কোন ধরনের সিদ্ধান্ত গ্রহণ সহজ হয়, ঠিক আছে। সহজ যেহেতু বলেছে, তাই শিক্ষাগত সিদ্ধান্ত। কেন? কারণ পরবর্তী শ্রেণীতে উত্তীর্ণ করা, নতুন পদ্ধতি গ্রহণ করা, এগুলো রয়েছে, তাই না। তো এটা সহজ। ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন কিসের জন্য ব্যবহৃত হয়? পাঠ্যক্রমের শেষে ফল জানতে, না শিক্ষার্থীদের নির্দিষ্ট শেখার সুবিধা বা ব্যর্থতার কারণ নির্ণয় করতে, পাঠদান পদ্ধতি পরিবর্তন করতে, না শিক্ষার্থীদের আগ্রহ পরিমাপ করতে? ডায়াগনস্টিক ইভ্যালুয়েশন ব্যবহার করা হয় শিক্ষার্থীদের নির্দিষ্ট শেখার অসুবিধা বা ব্যর্থতার কারণ নির্ণয় করতে। মূল্যায়নের ফলে পাঠ্যক্রমের কী ধরনের উন্নতি সম্ভব? মূল্যায়নের ফলে পাঠ্যক্রমের কী ধরনের উন্নতি সম্ভব? শুধুমাত্র দৈর্ঘ্য বৃদ্ধি, না অপ্রাসঙ্গিক অংশ বাদ দিয়ে ও নতুন প্রাসঙ্গিক বিষয় যুক্ত করে পরিমার্জন, শুধুমাত্র কঠিন করা, না শুধুমাত্র সহজ করা? তাহলে সঠিক উত্তর হবে কি? সঠিক উত্তর হবে অপ্রাসঙ্গিক অংশ বাদ দিয়ে নতুন প্রাসঙ্গিক বিষয় অন্তর্ভুক্ত করে পরিমার্জন করা, ঠিক আছে। এটা সঠিক উত্তর হবে। মূল্যায়ন নির্ভর শিক্ষা ব্যবস্থা বলতে কি বোঝায়? মূল্যায়ন নির্ভর, যেখানে শুধুমাত্র পরীক্ষার ফলাফল গুরুত্বপূর্ণ, যেখানে শিক্ষার্থীর সামগ্রিক বিকাশ ও শিক্ষণের উন্নতিকে গুরুত্ব দেওয়া হয়, যেখানে শুধুমাত্র শিক্ষক কেন্দ্রিকতা থাকে, না যেখানে শিক্ষার্থীদের স্বাধীনতা সীমিত থাকে? কি হবে সঠিক উত্তর?
মূল্যায়ন নির্ভর শিক্ষা ব্যবস্থা বলতে বোঝায় যেখানে শিক্ষার্থীর সামগ্রিক বিকাশ ও শিক্ষণের উন্নতিকে গুরুত্ব দেওয়া হয়। নিম্নের কোনটি মূল্যায়নের একটি সরঞ্জাম বা টুল? কোনটি? পাঠদান, পাঠ্যপুস্তক, অভিক্ষা না ব্ল্যাকবোর্ড? কি হবে? কোনটি মূল্যায়নের একটি সরঞ্জাম বা টুল? সঠিক উত্তর হবে টেস্ট, অভিক্ষা। ঠিক আছে, অভিক্ষা বা টেস্ট। তাহলে অপশন গ ঠিক। ঠিক আছে, কোনটি মূল্যায়নের একটি কৌশল বা টেকনিক? এর আগেটা ছিল টুল, ঠিক আছে, যেটা হচ্ছে অভিক্ষা, টুল অভিক্ষা হলো, এবার হচ্ছে টেকনিক বলেছে, কৌশল। তাহলে কি হবে? প্রশ্নপত্র, রেটিং স্কেল, সাক্ষাৎকার না চেক লিস্ট? যেহেতু টেকনিক বলেছে তাহলে সঠিক উত্তর হবে কি সাক্ষাৎকার। সাক্ষাৎকার, ঠিক আছে, সাক্ষাৎকার হচ্ছে মূল্যায়নের একটি কৌশল বলতে পারি। রাবরিক্স কিসের জন্য বিখ্যাত? রাবরিক্স, ঠিক আছে, রাবরিক্স কিসের জন্য বিখ্যাত? শিক্ষার্থীদের নাম লিখতে, না একটি নির্দিষ্ট কাজের মানদণ্ড ও পারফরমেন্সের স্তর বর্ণনা করতে, না শুধুমাত্র উপস্থিতি যে রেকর্ড করতে, না পরীক্ষার সময় বাঁচাতে? তাহলে রাবরিক কী হবে? রাবরিক হবে একটি নির্দিষ্ট কাজের মানদণ্ড ও পারফরমেন্সের যে স্তর সেটা বর্ণনা করতে ব্যবহৃত হয় রাবরিক্স। ঠিক আছে, কি একটি নির্দিষ্ট কাজের মানদণ্ড ও পারফরমেন্সের স্তর বর্ণনা করতে। ঠিক আছে, চেক লিস্ট কিসের জন্য বেশি উপযোগী? শিক্ষার্থীদের সৃজনশীলতা পরিমাপের জন্য, নির্দিষ্ট বৈশিষ্ট্য বা আচরণ আছে কিনা তা যাচাই করতে, জটিল সমস্যা সমাধানের ক্ষমতা পরিমাপ করতে, না গাণিতিক দক্ষতা পরিমাপ করতে? চেক লিস্ট কিসের জন্য ব্যবহার করা হয়? চেক লিস্ট নির্দিষ্ট বৈশিষ্ট্য বা আচরণ আছে কিনা তা যাচাই করতে, নির্দিষ্ট বৈশিষ্ট্য বা আচরণ আছে কিনা তা যাচাই করার জন্য চেক লিস্ট ব্যবহার করা বেশি উপযোগী। রেটিং স্কেল এর প্রধান কাজ কি? শুধুমাত্র হ্যাঁ না উত্তর সংগ্রহ করা, একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য বা গুণকে মাত্রা অনুযায়ী চিহ্নিত করা, না তথ্য মুখস্থ করানো, শিক্ষার্থীদের দৌড়ানোর প্রতি পরিমাপ করা, দৌড়ানোর যে গতি সেটা পরিমাপ করা? তাহলে কি হবে? রেটিং স্কেলের প্রধান কাজটা কি? হ্যাঁ না উত্তর, না শুধু মুখস্থ করানো, না দৌড়ানোর গতি পরিমাপ, না নির্দিষ্ট বৈশিষ্ট্য গুণকে? তাহলে সঠিক উত্তর এখানে কি হবে? রেটিং স্কেলের প্রধান কাজ হচ্ছে একটি নির্দিষ্ট বৈশিষ্ট্য বা গুণকে মাত্রা অনুযায়ী চিহ্নিত করা, একটি নির্দিষ্ট বৈশিষ্ট্যকে বা গুণকে মাত্রা অনুযায়ী চিহ্নিত করা। পোর্টফোলিও মূল্যায়ন কিসের ওপর জোর দেয়? কিসের ওপর পোর্টফোলিও মূল্যায়ন জোর দেয়? শুধুমাত্র একটি চূড়ান্ত পরীক্ষা, নাকি সময়ের সাথে সাথে শিক্ষার্থীদের কাজ ও অগ্রগতির সংকলন, না শুধুমাত্র শিক্ষকের মতামত, না অন্য শিক্ষার্থীদের সাথে তুলনা? তাহলে পোর্টফোলিও কিসের ওপর গুরুত্ব প্রদান করে? সময়ের সাথে সাথে শিক্ষার্থীদের কাজ ও অগ্রগতির সংকলন। সময়ের সাথে সাথে শিক্ষার্থীদের কাজ ও অগ্রগতির সংকলন আমরা কিসের দ্বারাই করতে পারি? পোর্টফোলিও। ঠিক আছে, পর্যবেক্ষণ বা অবজারভেশন একটি গুরুত্বপূর্ণ মূল্যায়ন কৌশল যখন আমরা শিক্ষার্থীর ড্যাশ মূল্যায়ন করতে চাই। শুধু মুখস্থ করার ক্ষমতা, না স্বাভাবিক আচরণ ও সামাজিক মিথস্ক্রিয়া, পরীক্ষার নম্বর, না লেখালেখির দক্ষতা? পর্যবেক্ষণ বা অবজারভেশন একটি গুরুত্বপূর্ণ মূল্যায়ন কৌশল যখন আমরা শিক্ষার্থীর স্বাভাবিক আচরণ ও সামাজিক মিথস্ক্রিয়া মূল্যায়ন করতে চাই। কোনটি প্রক্ষেপণমূলক কৌশল বা পজিটিভ টেকনিকের উদাহরণ? লিখিত পরীক্ষায় রেটিং স্কেল, মৌখিক পরীক্ষা, না রসার ইঙ্ক বোল্ড টেস্ট? কি হবে? তোমরা সকলে জানো যে রসার যে ইঙ্ক বোল্ড টেস্ট ছিল সেটা কি? একটা প্রক্ষেপণ বা পজিটিভ টেকনিক। ঠিক আছে, মৌখিক পরীক্ষা বা ওরাল টেস্ট কিসের মূল্যায়নের জন্য বেশি উপযোগী? মৌখিক পরীক্ষা বা ওরাল টেস্ট কিসের মূল্যায়নের জন্য বেশি উপযোগী? হাতের লেখা বা দ্রুত উত্তর দেওয়ার ক্ষমতা ও মৌখিক প্রকাশভঙ্গি, চিত্রাঙ্কন করা, না গাণিতিক নির্ভুলতা? মৌখিক পরীক্ষা দ্রুত উত্তর দেওয়ার ক্ষমতা ও মৌখিক প্রকাশভঙ্গি, ঠিক আছে, এর জন্য বিশেষ উপযোগী বা বেশি উপযোগী। সোসিওগ্রাম কিসের জন্য ব্যবহৃত হয়? সোসিওগ্রাম শিক্ষার্থীদের মেধা পরিমাপ করার জন্য, বা একটি গ্রুপে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও অপছন্দ বুঝতে, না শারীরিক সক্ষমতা পরিমাপ করতে, না হাতের লেখা পরিমাপ করতে? সোসিওগ্রাম কিসের জন্য ব্যবহৃত হয়? একটি গ্রুপে শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্পর্ক ও পছন্দ অপছন্দ বুঝতে সোসিওগ্রাম ব্যবহার করা হয়ে থাকে।
পারদর্শিতার অভিক্ষা বা অ্যাচিভমেন্ট টেস্ট কিসের পরিমাপের জন্য ব্যবহৃত হয়? বুদ্ধিমত্তা, আগ্রহ, নির্দিষ্ট বিষয়বস্তুতে শিক্ষার্থীর অর্জিত জ্ঞান ও দক্ষতা। পারদর্শিতার অভিক্ষা পরিমাপ করার জন্য ব্যবহৃত হয় কিসের? নির্দিষ্ট বিষয়বস্তুতে শিক্ষার্থীর যে অর্জিত জ্ঞান ও দক্ষতা কীরূপ রয়েছে সেটা মেজার করার জন্য, সেটা টেস্ট করার জন্য কিন্তু পারদর্শিতা অভিক্ষা বা অ্যাচিভমেন্ট টেস্ট ব্যবহার করা হয়। একটি ভালো পারদর্শিতার অভিক্ষার বা গুড অ্যাচিভমেন্ট টেস্ট, ঠিক আছে, এর প্রধান বৈশিষ্ট্য কী হওয়া উচিত? সহজলভ্যতা, বিশ্বাসযোগ্যতা ও বৈধতা, ছোট হওয়া না ব্যয়বহুল হওয়া। এখানে মনে রাখবে এটা নির্ভরযোগ্য হয়, ঠিক আছে। রিলেবিলিটি মানে হচ্ছে নির্ভরযোগ্যতা, ভ্যালিডিটি হচ্ছে যথার্থতা বলতে পারি আমরা, ঠিক আছে। তাহলে বিশ্বাসযোগ্যতাকে আমরা নির্ভরযোগ্যতা বলতে পারি, আর বৈধতাকে আমরা কি বলতে পারি? যথার্থতা, ঠিক আছে। তো একটি ভালো আদর্শায়িত বা পারদর্শিতার অভিক্ষার, ঠিক আছে, পারদর্শিতার অভিক্ষার প্রধান বৈশিষ্ট্য হচ্ছে মানে রিলেবিলিটি আর ভ্যালিডিটি, নির্ভরযোগ্যতা ও কি যথার্থতা। বৈধতা বা যথার্থতা বা ভ্যালিডিটি বলতে কি বোঝায়? যথার্থতা, বৈধতা বা ভ্যালিডিটি বলতে কি বোঝায়? অভিজ্ঞাটি কতবার প্রয়োগ করা যায়? না অভিজ্ঞাটি যা পরিমাপ করার জন্য তৈরি তা সঠিকভাবে পরিমাপ করছে কি না? না অভিজ্ঞাটি বারবার প্রয়োগ করলে একই ফল দেয় না? না অভিজ্ঞাটি কতটা সহজে ব্যবহার করা যায়? তাহলে ভ্যালিডিটি বলতে বোঝায় অভিজ্ঞাটি যা পরিমাপ করার জন্য তৈরি তা সঠিকভাবে পরিমাপ করছে কিনা সেটা জানার জন্য, বোঝার জন্য ব্যবহার করা হয়, ঠিক আছে। তাহলে বোঝা গেল কোনো অভিক্ষা আমি করছি, ঠিক আছে, যেটা করার চেষ্টা করছি সেটাই যদি পরিমাপ করি তাহলে সেটা সঠিকভাবে করতে পারি, সেটা তাহলে কী হবে? ভ্যালিড হবে, ঠিক আছে, মানে যথার্থ হবে বা বৈধ হবে, ঠিক আছে। নির্ভরযোগ্যতা বা বিশ্বাসযোগ্যতা বা রিলায়েবিলিটি বলতে কি বোঝায়? অভিজ্ঞাটি কঠিন কিনা, অভিজ্ঞাটি বিভিন্ন পরিস্থিতিতে একই ফলাফল দেয় কিনা বা ধারাবাহিকতা আছে কিনা, অভিজ্ঞাটি কতটা নতুন তথ্য দেয়, না অভিজ্ঞাটি কতটা আকর্ষণীয়। তাহলে নির্ভরযোগ্যতার কি হবে? উত্তরটা হবে অভিজ্ঞাটি বিভিন্ন পরিস্থিতিতে একই ফলাফল দেয় কিনা বা ধারাবাহিকতা বজায় আছে কিনা, ঠিক আছে, এটা ঠিক। একটি অভিক্ষার আদর্শায়ন বা স্ট্যান্ডার্ডাইজেশন প্রক্রিয়ায় কোনটি অন্তর্ভুক্ত নয় বলেছে? এটা মাথায় রাখতে হবে, নয়, ঠিক আছে। কোনটি আদর্শায়ন অভিক্ষার অন্তর্ভুক্ত নয়? অভিক্ষার বিষয়বস্তু নির্বাচন, এটা তো আছে। নির্দেশিকা ও স্কোরিং পদ্ধতি, এটাও আছে। একটি প্রতিনিধিমূলক দলের ওপর প্রয়োগ করে নর্ম তৈরি করা, এটাও আছে। তাহলে যেহেতু নয় অন্তর্ভুক্ত, কী হবে? শুধুমাত্র শিক্ষকের ব্যক্তিগত মতামত নেওয়া, এটা শুধু কিন্তু আদর্শায়ন অভিক্ষার কিন্তু প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত হয় না, পড়ে না, ঠিক। নেক্সট, অভিক্ষা নির্মাণের প্রথম ধাপ কোনটি? প্রশ্নপত্র তৈরি, অভিক্ষার উদ্দেশ্য নির্ধারণ, নম্বর প্রদান না অভিক্ষা প্রয়োগ। তোমরা সকলে জানো কোন একটি কর্ম সম্পাদন করার জন্য প্রথমে আমরা কি করি? উদ্দেশ্য নির্ধারণ করি, তাই কি না? তো এক্ষেত্রেও সঠিক উত্তর হবে অভিক্ষার উদ্দেশ্য নির্ধারণ। আইটেম বিশ্লেষণ বা আইটেম অ্যানালাইসিস কিসের জন্য ব্যবহার করা হয়? শিক্ষার্থীদের তালিকা তৈরি করতে, না অভিক্ষার প্রতিটি প্রশ্নের গুণগত মান যেমন কঠিনতা সূচক, বিভেদন ক্ষমতা পরীক্ষা করতে, তারপরে পরীক্ষার সময় কমাতে, না শুধুমাত্র পাস ফেল ইত্যাদি নির্ণয় করতে? তাহলে আইটেম অ্যানালাইসিস কিসের জন্য দরকার বা কিসের জন্য ব্যবহার করা হয়? অভিক্ষার প্রতিটি প্রশ্নের গুণগত মান, অভিক্ষার যে প্রত্যেকটি আইটেম বা প্রশ্ন থাকে সেগুলোর গুণগত মান যেমন কঠিনতা সূচক, বিভেদন ক্ষমতা পরীক্ষা করতে কিন্তু আইটেম অ্যানালাইসিস ব্যবহার করা হয়। একটি প্রশ্নের কঠিনতা সূচক বা ডিফিকাল্টি ইনডেক্স বেশি হলে প্রশ্নটি কেমন হয়? একটি প্রশ্নের ডিফিকাল্টি ইনডেক্স বেশি হলে বা কঠিনতা সূচক বেশি হলে প্রশ্নটি কেমন হয়? খুবই সহজ, কঠিন, মাঝারি না ত্রুটিপূর্ণ? তোমরা এটা কমেন্টে জানাবে, ঠিক আছে, যে একটি প্রশ্নের কঠিনতা বা ডিফিকাল্টি ইনডেক্স বেশি হলে প্রশ্নটি কেমন হয়, ঠিক আছে। তো 38 নম্বর প্রশ্নটি তোমরা কমেন্টে উত্তর জানাও। একটি প্রশ্নের বিভেদন ক্ষমতা বা ডিসক্রিমিনেশন পাওয়ার বলতে কি বোঝায়? একটি প্রশ্নের বিভেদন ক্ষমতা বা ডিসক্রিমিনেশন পাওয়ার বলতে কি বোঝায়? প্রশ্নটি কতটা কঠিন, না প্রশ্নটি উচ্চ পারদর্শিতা সম্পন্ন শিক্ষার্থী ও নিম্ন পারদর্শিতা সম্পন্ন শিক্ষার্থীর মধ্যে কতটা পার্থক্য করতে পারে, ঠিক আছে, না প্রশ্নটি কতটা লম্বা, না প্রশ্নটি কতটা জনপ্রিয়? তাহলে কোনটি হবে সঠিক বলো?
সঠিক উত্তর হয়ে যাবে একটি প্রশ্নের বিভেদন ক্ষমতা বা ডিসক্রিমিনেশন পাওয়ার বলতে বোঝায় প্রশ্নটি উচ্চ পারদর্শিতা সম্পন্ন শিক্ষার্থীর জন্য ও নিম্ন পারদর্শিতা সম্পন্ন শিক্ষার্থীর মধ্যে, ঠিক আছে, পার্থক্য করতে কিন্তু সহায়তা করে। নর্মস কি? নর্মস হচ্ছে নির্দিষ্ট বিষয়ে সর্বোচ্চ নম্বর, না একটি আদর্শায়িত অভিক্ষায় একটি নির্দিষ্ট দলের পারফরমেন্সের মানদণ্ড, সর্বনিম্ন 5 নম্বর, না প্রশ্ন তৈরির নিয়মাবলী। নর্মস কি হবে বলো? এই 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক? নর্মস হলো একটি আদর্শায়িত অভিক্ষায় একটি নির্দিষ্ট দলের পারফরমেন্সের মানদণ্ড। বর্তমান পরীক্ষা ব্যবস্থার একটি প্রধান ত্রুটি কি? শুধুমাত্র জ্ঞানমূলক দিকের ওপর অতিরিক্ত জোর, খুব বেশি প্রশ্নপত্র থাকে, পরীক্ষা দিতে সময় কম লাগে, মূল্যায়ন খুব দ্রুত হয়। তাহলে কি হবে? বর্তমান পরীক্ষা ব্যবস্থার একটি প্রধান ত্রুটি হলো শুধুমাত্র জ্ঞানমূলক দিকের ওপর অতিরিক্ত জোর দেওয়া। শুধুমাত্র জ্ঞানমূলক দিকের ওপর অতিরিক্ত জোর দেওয়া হচ্ছে বর্তমান পরীক্ষা ব্যবস্থার একটি প্রধান ত্রুটি। স্মৃতি নির্ভরতা বর্তমান পরীক্ষা পদ্ধতির একটি বড় সমস্যা, কারণ এটি কিসের ওপর বেশি জোর দেওয়া হয়? স্মৃতি নির্ভর আমরা কোনটির উপর বেশি জোর দেয়? বিশ্লেষণ ক্ষমতা, সৃজনশীলতা, মুখস্থবিদ্যা, না সমস্যা সমাধানের ক্ষমতা? যেহেতু এখানে বলেছে স্মৃতি নির্ভর, তাহলে সেখানে মুখস্থবিদ্যা সব থেকে বেশি বড় সমস্যা, কারণ এখানে মুখস্থবিদ্যার ওপর কিন্তু জোর দেওয়া বেশি হয়, ঠিক আছে। পরীক্ষা ভীতি বা এক্সামিনেশন ফোবিয়া কিসের ফল? এক্সামিনেশন ফোবিয়া কিসের ফল? অতিরিক্ত পড়াশোনা, পরীক্ষা পদ্ধতির ত্রুটি ও ফলাফলের ওপর অতিরিক্ত চাপ, শিক্ষকের সহযোগিতা, সহজ প্রশ্নপত্র। যেহেতু ভীতি বা ফোবিয়া বলেছে, তাই পরীক্ষা পদ্ধতির ত্রুটি ও ফলাফলের ওপর অতিরিক্ত চাপ। বর্তমান পরীক্ষা পদ্ধতির ত্রুটি দূর করতে কোন ধরনের মূল্যায়ন পদ্ধতির ওপর জোর দেওয়া উচিত? বর্তমান পরীক্ষা পদ্ধতির ত্রুটি দূর করতে কোন ধরনের মূল্যায়ন পদ্ধতির ওপর জোর দেওয়া উচিত? শুধুমাত্র অন্তিম মূল্যায়ন, না শুধুমাত্র লিখিত পরীক্ষা, না ধারাবাহিক ও সামগ্রিক মূল্যায়ন, না শুধুমাত্র মৌখিক? তাহলে জোর দেওয়া উচিত কিসের ওপর? ধারাবাহিক ও সামগ্রিক মূল্যায়নের ওপর কিন্তু বর্তমানে জোর দেওয়া উচিত সব থেকে বেশি, ঠিক আছে, বুঝতে পারলে? পরীক্ষার প্রশ্নপত্রে কোন ধরনের প্রশ্নের সংখ্যা বাড়ানো উচিত? পরীক্ষার প্রশ্নপত্রে কোন ধরনের প্রশ্নের সংখ্যা বাড়ানো উচিত বলে তোমাদের মনে হচ্ছে বলো? শুধুমাত্র নৈর্ব্যক্তিক বা এমসিকিউ, না শুধুমাত্র অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী, না সংক্ষিপ্ত উত্তরধর্মী ও রচনামূলক, না জ্ঞান বোধগম্যতা প্রয়োগ ও বিশ্লেষণ ক্ষমতা যাচাই করে এমন প্রশ্ন? তাহলে পরীক্ষার প্রশ্নপত্রে কোন ধরনের প্রশ্নের সংখ্যা বাড়ানো উচিত? জ্ঞান বোধগম্যতা প্রয়োগ ও বিশ্লেষণ ক্ষমতা যাচাই করে এমন ধরনের প্রশ্নের সংখ্যা কিন্তু বাড়ানো উচিত। পরীক্ষার ফলাফলকে আরও বিশ্বাসযোগ্য করতে কোনটি জরুরি? পরীক্ষার ফলাফলকে আরও বিশ্বাসযোগ্য করতে কোনটি জরুরি? একাধিক পরীক্ষক দ্বারা খাতা দেখা, শুধুমাত্র একজন পরীক্ষক, দ্রুত ফল প্রকাশ, না কঠিন প্রশ্নপত্র? পরীক্ষার ফলাফলকে আরও বিশ্বাসযোগ্য করতে কোনটি জরুরি বলো? কোনটি জরুরি? পরীক্ষার ফলাফলকে বিশ্বাসযোগ্য করতে একাধিক পরীক্ষক দ্বারা খাতা দেখা, এটা জরুরি। কারণ কি? এমন প্রথম পরীক্ষক যিনি দেখলেন খাতা, তাহলে ধরো তারা কি করলো, হঠাৎই এমন হতে পারে যে কাউন্টিং করতে মিস্টেক হতে পারে, নাম্বারে কাউন্টিং, বা যেখানে নাম্বার ঠিক মতো দেওয়া দরকার সেখানে কম, সেরকম হতেই পারে। তো সেক্ষেত্রে একজনের ওপর বিশেষ না করে আরও কিন্তু পরীক্ষকের কাছে খাতা পাঠানো কিন্তু দরকার, তাই কি না? তো অপশন ক সঠিক উত্তর, ঠিক আছে। গ্রেডিং সিস্টেম প্রচলনের একটি সুবিধা কি? শিক্ষার্থীদের মধ্যে প্রতিযোগিতা বৃদ্ধি করা, নম্বর বিভেদ কমিয়ে চাপ কমানো ও গুণগত মানকে গুরুত্ব দেওয়া, পরীক্ষার ফলাফল সহজ করা, না অভিভাবকদের খুশি করা? তো গ্রেডিং সিস্টেম প্রচলনের একটি সুবিধা হচ্ছে নম্বর বিভেদ কমিয়ে চাপ কমানো ও গুণগত মানকে গুরুত্ব দেওয়া, ঠিক আছে, খুবই সহজ ছিল। ওপেন বুক পরীক্ষা বা ওপেন বুক এক্সামিনেশন কিসের ওপর বেশি জোর দেয়? মুখস্থ করার ক্ষমতা, তথ্য খুঁজে বের করা ও প্রয়োগ করার ক্ষমতা, হাতের লেখা, না দ্রুত টাইপ করা? তথ্য খুঁজে বের করা ও প্রয়োগ করার ক্ষমতা কিন্তু ওপেন বুক পরীক্ষা ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হয় বা বেশি জোর দেওয়া হয়, ঠিক আছে। তথ্য খুঁজে সেটাকে প্রয়োগ করতে পারছে কিনা।
শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের মূল্যায়নের জন্য কোনটি অন্তর্ভুক্ত করা উচিত? শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশের মূল্যায়নের জন্য কোনটি অন্তর্ভুক্ত করা উচিত? শুধুমাত্র পরীক্ষায় প্রাপ্ত নম্বর, না সহপাঠক্রমিক কার্যাবলীর ও অন্যান্য দক্ষতা, শুধুমাত্র শিক্ষকের মতামত, শুধুমাত্র উপস্থিতি? যেহেতু সামগ্রিক বিকাশের মূল্যায়নের কথা বলা হয়েছে, তো সেক্ষেত্রে সহপাঠক্রমিক কার্যকলাপ ও অন্যান্য দক্ষতা কিন্তু অন্তর্ভুক্ত করা উচিত বলে মনে হয়। আজকে শেষ প্রশ্ন, বর্তমান পরীক্ষা ব্যবস্থায় অভ্যন্তরীণ মূল্যায়ন বা ইন্টারনাল অ্যাসেসমেন্টের গুরুত্ব বাড়ানো উচিত কেন? বর্তমান পরীক্ষায় অভ্যন্তরীণ মূল্যায়ন বা ইন্টারনাল যে অ্যাসেসমেন্ট হচ্ছে সেগুলো গুরুত্ব বাড়ানো উচিত কেন? শিক্ষার্থীদের উপর চাপ বাড়াতে, শিক্ষকের ক্ষমতা বাড়াতে, না শিক্ষার্থীর ধারাবাহিক অগ্রগতি ও শ্রেণীকক্ষের কার্যকলাপের মূল্যায়ন করতে, না পরীক্ষার খরচ কমাতে? শিক্ষার্থীদের ধারাবাহিক অগ্রগতি ও শ্রেণীকক্ষের কার্যকলাপের মূল্যায়ন করার জন্য কিন্তু অভ্যন্তরীণ বা ইন্টারনাল অ্যাসেসমেন্টের ওপর গুরুত্ব কিন্তু বাড়ানো উচিত বলে মনে করা হয়। তো আজকে এই পর্যন্ত। অবশ্যই ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার করতে ভুলবে না। ঠিক আছে, তো অবশ্যই সহজ ছিল। আরও কিছু সহজ প্রশ্ন নিয়ে হাজির হব এবং তারপরে জটিল প্রশ্ন থাকবে। ঠিক আছে, জাস্ট কনসেপ্টের জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ এই বলে আমি আজকের ভিডিওটি শেষ করছি।